রানী এলিজাবেথ খেয়েছিল, খেয়ে উনি খাওয়ার পরে এই যে পূর্ব ছিল 7 পুরুষ আগে, ওনার নাম ছিল মোহাম্মদ হাজারি। আচ্ছা, ওনাকে উনি একটা সিল দিয়েছিল এই গুড় খাওয়ার পরে, যে তোমার নামের পরে একটা সিল, তোমার নাম যে হাজারি, এই হাজারি পরে একটা সিল তোমার প্রয়োগ করে দিলাম। উনি একটা সিল দিয়েছিল সঙ্গে। অসাধ্যকে সাধন করা, এর নাম হাজারি গুড়। লোকসঙ্গীত আর হাজারি গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর, এই সেই হাজারি গুড়। একটু নেন ভাই। হ্যাঁ, অনেক ঘুরে আসছি। তো ঘুরে আসার পরে এইটার প্রক্রিয়াটা আমি নিজের চোখে দেখলাম। তারপরে ওনারা তৈরি করার পরে আমি খেয়ে একটু টেস্ট করে দেখলাম। তো তখন থেকেই খুব আগ্রহ ছিল যে আসলে কখন হাতে পাবো। তো অবশেষে আমি হাতে পেলাম। আমি খুবই খুশি, খুবই আনন্দিত। ভোর 5টা। আজ আমরা রওনা হয়েছি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা হাজারিপাড়া গ্রামের উদ্দেশ্যে। চারিদিকে কুয়াশা, নিস্তব্ধ গ্রাম, আর সেই নিস্তব্ধতার মাঝেই জন্ম নিচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি আর ঐতিহ্যবাহী এক গুড়, হাজারি গুড়। প্রায় 300 বছর আগে ঝিটকার হাজারি প্রামাণিকের হাত ধরেই এই গুড়ের উৎপত্তি, যে গুড়ের সাথে মিশে আছে এক দরবেশ আর ব্রিটেনের রানী এলিজাবেথের নাম। ব্রিটেনের রানী এলিজাবেথ উপমহাদেশে সফরে এসে এই গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন এবং পরবর্তীতে হাজারি গুড়ের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভাবুন তো, একটা গ্রামের গুড়, আর সেই গুড়ের স্বাদ পৌঁছে গিয়েছিল রাজপ্রাসাদ পর্যন্ত। ভাবতেই অবাক লাগে। হাজারি গুড় এখন মানিকগঞ্জের পরিচয়, তাই জেলা ব্র্যান্ডিংয়ের সাথেও জড়িয়ে গেছে এ গুড়ের নাম। লোকগান আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। হাজারি গুড় এখন শুধু মানিকগঞ্জেরই নয়, বাংলাদেশেরও গর্ব। আজকের ভিডিওতে আমরা সেই হাজারি গুড়ের ইতিহাস এবং ঐতিহ্যের পাশাপাশি এই গুড় তৈরির পুরো প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি হরিরামপুরের সেই বিখ্যাত ঝিটকা বাজারে। এখন আমরা ঝিটকা বাজার অতিক্রম করছি এবং এই ভোরবেলায় ঝিটকা বাজার কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। আমরা ঝিটকা বাজার অতিক্রম করে এগিয়ে চলছি হাজারিপাড়ার উদ্দেশ্যে। ঝিটকা বাজার অতিক্রম করে আমরা এখন এগিয়ে যাচ্ছি শিকদারপাড়ার উদ্দেশ্যে, যেখানে গাছি খন্দকার মিজানুর রহমানের বাড়িতেই আমরা আজকে পুরো ভিডিওটি তৈরি করব। এবং মিজানুর রহমান ভাই কিন্তু খুবই জনপ্রিয় একজন মানুষ, যার মাধ্যমে এই হাজারি গুড়ের ব্যাপক প্রসার হয়েছে এবং তিনি একজন অভিজ্ঞ গাছি, এবং যেখানে মাত্র 30 জন গাছিকে এই হাজারি গুড় তৈরির লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের মধ্যে মিজান ভাইও কিন্তু অন্যতম। প্রিয় দর্শক, আমরা এখন সেই হাজারিপল্লীতেই অবস্থান করছি এবং আমরা চলে এসেছি মিজান ভাইয়ের বাড়িতে। গাছি মিজানুর রহমান ভাইয়ের বাড়িতে প্রবেশ করা মাত্রই আমরা লক্ষ্য করলাম শহীদুল গাছি গাছ থেকে হাঁড়িগুলো নামাচ্ছিলেন এবং এই হাঁড়িগুলো গতকাল বিকেলে লাগানো হয়েছিল। এখন হাঁড়িগুলো রসে অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখছেন এখানে শহীদুল গাছি গাছ থেকে হাঁড়িগুলো নামাচ্ছিলেন, যিনি প্রায় দীর্ঘ 15 বছর এই রস সংগ্রহের সাথে সম্পৃক্ত রয়েছে। আজকে আমরা মিজান ভাইয়ের মাধ্যমেই এই হাজারি গুড় তৈরির পুরো প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে হাজারি গুড় তৈরি করতে হয় সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমেই। একে একে গাছ থেকে সবগুলো হাঁড়ি নামানো হচ্ছিল। সবগুলো হাঁড়ি নামানোর শেষে এই রসগুলো কিন্তু জাল করা হবে এবং মিজান ভাই প্রায় 100টি গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। যদিও আজকে তার একেবারেই প্রথম দিন, অর্থাৎ এবছর প্রথমবারের মতো মিজান ভাই তৈরি করতে যাচ্ছেন মানিকগঞ্জের সেই বিখ্যাত হাজারি গুড়। আপনারা দেখছেন মিজান ভাই দেখাচ্ছেন যে কতটা রস পড়েছে। রস কিন্তু অনেকটাই কম পড়েছে, যদিও আবহাওয়ার কারণে এবার রস একটু ভালো হবে বলেই ধারণা মিজান ভাইয়ের। তারপরেও আসলে তুলনামূলকভাবে রস অনেকটাই কমে গেছে, সে কথাও বলছিলেন মিজান ভাই। আর শঙ্কার কথাও বলছিলেন যে উল্লেখযোগ্য সংখ্যক হারে কিন্তু খেজুর গাছও কমে যাচ্ছে, আর এই পেশার সাথে যারা সম্পৃক্ত তারাও এখন অন্য কাজের সাথেও সম্পৃক্ত হচ্ছে। ভাই, আজকে কি আপনি রস পেরেছেন? জি। কেমন রস হয়েছে আজকে? এই রস কম হয়েছে আগের থেকে।
আগের তুলনায় কি কম হয়? কম হয়েছে, জি। আচ্ছা, তারপরেও কেমন হচ্ছে এখন? হচ্ছে মোটামুটি। মানে নর্মালি একটা গাছ থেকে আপনারা কেমন রস পান এখন? এখন কম পাই, লিটার খানিক। 1 লিটারের মতো। জি। আচ্ছা, এটা আপনার রস পাড়া মানে রস সংগ্রহটা আপনারা শুরু করেন কখন? এই যেন ভোর 4টে থেকে। ভোর 4টা থেকে না? জি। আপনি কতদিন যাবত এই রস পাড়ার সাথে আছেন? আমি ধরেন আছি 15 বছর থেকে। 15 বছর? জি। আচ্ছা, অনেক কষ্ট হয়? কষ্ট মানে ভালো কষ্ট। আচ্ছা, এই বছর আপনাদের এরকম কতগুলা গাছ আছে যেখান থেকে আপনারা রস সংগ্রহ করবেন? আমরা গাছ সংগ্রহ করেছি, 100টা গাছ সংগ্রহ করেছি। 100টার মতো, তাই না? জি। আচ্ছা, শহীদুল গাছির পিছনে পিছনে আমরা এখন যাচ্ছি মিজান ভাইয়ের বাড়ির দিকে। প্রিয় দর্শক, দেখুন এভাবেই গাছ থেকে যে হাঁড়িগুলো গতকাল বিকেলে গাছে লাগানো হয়েছিল সেখান থেকে রসগুলো সংগ্রহ করে শহীদুল গাছি নিয়ে যাচ্ছে মিজান ভাইয়ের বাড়িতে, যিনি এই হাজারি গুড় উৎপাদনের জন্য খুবই পরিচিত একটি মুখ। আমরা আজকে তার বাড়িতে এসেছি এবং আপনাদেরকে একেবারেই হাজারি গুড়ের যে পুরো প্রক্রিয়া সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। শহীদুল ভাই সাবধানে, হ্যাঁ? আচ্ছা। এখানে রাস্তাটা একটু উঁচু, তো আমরা চলে এসেছি মিজান ভাইয়ের বাড়িতে। একটু পরেই এই হাঁড়ি থেকে রসগুলো নামানো হবে, আর তারপরে আমরা আপনাদেরকে দেখাবো হাজারি গুড়ের পুরো প্রক্রিয়া। রস সংগ্রহ শেষ, একটু পরেই এই রসগুলো জাল করা শুরু হবে, যা হাজারি গুড় তৈরির প্রথম ধাপ। এবং ভাবি এখানে এই তাপাল পরিষ্কার করছেন। একটু পরেই এই তাপালে রস ঢেলে দেওয়া হবে এবং জাল দেওয়া শুরু হবে। তারপরেই হাজারি গুড় তৈরির যে প্রথম ধাপ সেটি শুরু হবে। এবং সার্বক্ষণিক ভাবি কিন্তু মিজান ভাইকে এই কাজগুলোতে সাহায্য করছিলেন। পাশাপাশি তার ছেলেও কিন্তু এই কাজে অংশগ্রহণ করেন এবং মিজান ভাই চান তার ছেলের মাধ্যমে এই হাজারি গুড় তৈরির ঐতিহ্য যেন আরও দীর্ঘদিন বেঁচে থাকে। রসগুলো তাপালে ঢেলে দেওয়া হয়েছে, এখন চুলায় আগুন দেওয়ার পালা। প্রায় 30 মিনিট এই রসগুলো জাল করতে হবে। যখন 30 মিনিট পর এই রসগুলো ঘন হয়ে যাবে তখন রসগুলোকে ঢালতে হবে একটি মাটির পাত্রে, যার নাম তারা দিয়েছেন জ্বালা। প্রিয় দর্শক, তারপরেই কিন্তু হাজারি গুড়ের যে মেইন প্রক্রিয়া সেটি শুরু হবে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং সাক্ষী হন মানিকগঞ্জের সেই ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরির প্রক্রিয়ার সাথে। একদিকে চুলায় খুব ধীর গতিতে জাল চলছে এবং ওপরে এই রসগুলোকে সার্বক্ষণিক নাড়া হচ্ছে। এটিও কিন্তু হাজারি গুড় তৈরির প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। মিজান ভাই, আমরা তো গাছ থেকে রস সংগ্রহ করলাম, এখন হচ্ছে এখানে তাপালে জাল দেওয়া শুরু হয়েছে। এখানেই মানে প্রথম হাজারি গুড়ের যে প্রক্রিয়ার প্রথম ধাপ এটা বলা যায়। তো এইটার মানে যে ধাপগুলো একটু আমাদেরকে বলেন, মানে কত সময় লাগবে এটা বা কিভাবে কি? মোটামুটি সকাল 6টার দিকে আমি গাছ পারি, তা তো দেখছেন, আপনারা আসছেন, ভিডিও করছেন। আর করার পরে আমি বাইন, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি বাইন, বাইনের কাছে আইনে তাপালে রস ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পর মোটামুটি আপনার 20 মিনিট সময় লাগবে এই রসটা গুড়ের দিকে আসতে। আচ্ছা, 20 মিনিট জাল করার পর এই রসটা ঘনত্ব হবে, ঘনত্বর পরে গুড়ের উপর রূপান্তর হবে। গুড়ের রূপান্তর হওয়ার পরে একটা মাটির পাত্র আছে, ওই পাত্র নিয়ে ঢালবো, আবার পুনরায় রস দিব, আবার 20 মিনিট ওইটা হিট হবে, জাল হবে। আর ওই যে মাটির ভান্ডে যে রসটা এই গুড়টা রাখছি, ওই গুড়টা আমাদের বাসায় বলে নাকর দিকে যত পিসুম তত সাদা হবে, আস্তে আস্তে পিষতে পিষতে সাদা হবে। সাদা হওয়ার মাত্র ওইটা জয় যাবে, শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পর এই রসটা যেবার দিলাম, পরের রসটা দিলাম, এই পরের রসটা আবার গুড় হওয়ার সময় গুড় হয়ে যাবে, তখন আবার ওই জ্বালার ভিতর দিব, দিয়ে তখন মিক্স করে আমাদের একটা পাঠায় ডালো, আচ্ছা, মাটির একটা ছোট্ট পাত্রে ডালো, 1 পকের গুড় হবে, 250 গ্রাম করে গুড় হবে একটা এই পাত্রে। ওই 4টা পাঠায় 1 কেজি গুড়, তখন আমাদের হাজারি গুড় হয়ে যাবে। আচ্ছা, 1 কেজি গুড় আপনার হচ্ছে পেতে আমাদেরকে কি পরিমাণ রস লাগে? আমাদের 1 কেজি রস পেতে, গুড় পেতে এখন মোটামুটি আপনার 10 লিটার রস লাগবে, 8 থেকে 10 লিটার রস লাগবে। 25 থেকে 30 মিনিটের মধ্যেই এই রসগুলো কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবং একটু পরেই এই রসগুলো ঢালা হবে এই মাটির পাত্রে, যাকে বলা হয় জ্বালা। এবং
এই রসগুলো ঢালার পূর্বে এই মাটির পাত্রটি একটু গরম করে নিতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই রসগুলো এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং এখনই আদর্শ সময় এই রসগুলোকে সেই জ্বালাতে ঢালার এবং সেখানে দীর্ঘক্ষণ কিন্তু নাড়তে হবে। হ্যাঁ মিজান ভাই, এখন আমরা যে প্রক্রিয়াটা করছি এটাকে আপনারা কি বলেন? এটা কি আমাদের বলে বীজ ভরা। আচ্ছা আস্তে আস্তে যত পিসুম তত আস্তে 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 ধীরে ধীরে সাদা হয়ে যাবে। দেখেন আচ্ছা, একটু একটু লক্ষ্য রাখেন। কতক্ষণ লাগবে এটা? মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে আর কি। 15 থেকে 20 মিনিট। না, এই বীজটা আমার তৈরি করতে লাগবে 1 মিনিট, 2 থেকে 1 মিনিট। তারপর আস্তে 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 যত পিসুম তত সাদা হবে। ওকে, এটা তো মোটামুটি বেশ কষ্টসাধ্য না? হ্যাঁ, অনেকটাই পরিশ্রম। আচ্ছা, এটা কি যে কেউ করতে পারবে? যে কেউ এটা সম্ভব না, যদি এই কিছুদিন দেখে বা করে আস্তে আস্তে তাহলে সম্ভব। ট্রেডিং করতে হবে, অভিজ্ঞতা প্রয়োজন আছে। কেন এটাই মনে হয় হাজারি গুড়ের যে একটা ইউনিকনেস, হ্যাঁ, হচ্ছে যে এই প্রক্রিয়ায় তো নরমালি গুড় তৈরি করা হয় না, এই না না তাই না? মানে হাজারি গুড় এই জন্যই আলাদা যে যেটা হচ্ছে যে অন্য গুড় থেকে, হ্যাঁ ঠিক আছে না? অন্য গুড় থেকে অনেকটাই ভিন্ন, অনেকটাই আলাদা। আর কি কি আপনার হচ্ছে ভিন্নতা আছে হাজারি গুড়ে, একটু বলেন তো। হাজারি গুড়ের অনেক কিছু শুরু থেকে ভিন্নতা। যেটা বললেন যে ওই যে যেমন গাছ কাটা। আমাদের গাছ কাটা থেকে জাল দেওয়া পর্যন্ত পুরোটাই ভিন্ন, যা বাংলাদেশের অন্য কোথাও এই গুড়ে পারতেছে না। যেমন আমাদের মানিকগঞ্জের হরিরামপুরের 30টা পরিবার আছে, তারাই মোটামুটি ভাবে এইটা সক্ষম। যেমন গাছ কাটা থেকে গাছটা খুব সুন্দর করে কাটতে হবে, সেন দাঁড়াইতে হবে খুব সুন্দর করে, ব্লেডের মধ্যে পাতলা করতে হবে সেনের আগা মাথা, আর গরম পানি দিয়ে হাঁড়ি ধুতে হবে, নাল দেওয়া লাগবে, গরম পানি দিয়ে নল গরম পানি দিয়ে ধুতে হবে। মানে পরিপাটিটাই ভিন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আমাদের এই কাজগুলো করতে হয় নিখুঁত ভাবে। আচ্ছা, আর হাজারি গুড়ের চাহিদা কেমন এখন? মানুষ কেমন হাজারি গুড় আপনাদের থেকে নিতে চায়? হাজারি গুড়ের আপনারা কি দিতে চাহিদা, পারছেন কিনা? হাজারি গুড়ের চাহিদা বাংলাদেশে অনেক, খালি শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরে অনেক চাহিদা, কিন্তু আমাদের উৎপাদনটা কম। উৎপাদনটা কমে যাচ্ছে না? হ্যাঁ। কেন কমে যাচ্ছে উৎপাদন? উৎপাদন কমে যাচ্ছে আমাদের গাছের কারণে, গাছ তো বিলুপ্তর দিকে। আচ্ছা, তো গাছ যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আমরা এটার দিকে পরে নিচ্ছি। যেমন আমাদের বিগত সরকারের সময় ডিসি সাহেব আমাদের এখানে কিছু গাছ রোপণ করে দিছে, আর আমরা চাইতেছি সামনে যাতে সরকার সরকারে আসুক, আমাদের এই গাছের দিকে, খেজুর গাছের দিকে একটু নজরদারি দিলে, কিছু গাছ দিলে, আমাদের রাস্তার ঢালু দিয়ে গাছ রোপণ করে দেয়, তাহলে আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখা যে সম্ভব। আপনার মনে হয় বীজ তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বীজ হয়ে গেছে। সাদা দেখতেছেন? এই বীজ হয়ে গেছে আমার। দর্শক দেখুন, অলরেডি কিন্তু সাদা রং হয়ে গেছে, এবং ভাই যেটা বলছিলেন যে বীজ তৈরির যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন যে রস থেকে যে এই যে যে এখন যেটা আছে, মানে যে আপনার গুড় পাতলা যেটা বা ঘন, এটাকে আপনারা কি বলেন? সাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যত পিসুম তত সাদা হবে। আস্তে আস্তে 2 ধাপ করার পরে আপনার হাজারি গুড়া এসে যাবে। 2 ধাপের পরে, হ্যাঁ। তাই না? আচ্ছা, আপনি আপাতত এই ধাপগুলো কমপ্লিট করেন, আমরা আবার আপনার সাথে কথা বলবো। ঠিক আছে। দর্শক দেখুন, মিজান ভাই এখানে হাজারি গুড় তৈরি করছেন। মানে যে পাত্রটা আপনি রেখেছেন, এই পাত্রের নামটা কি? এই পাত্রের নাম জ্বালা, জ্বালা, মাটির জ্বালা। আর যেটা দিয়ে আপনি ঘোরাচ্ছেন এটাকে? এটা আপনার তালের নাকর, নাকর। আচ্ছা, তালের জ্বালার নাকর না? জ্বালার নাকর। হ্যাঁ, আচ্ছা, হাজারি গুড় এতই সহজ, অসাধ্যকে সাধন করা, এরই নাম হাজারি গুড়। অসাধ্যকে সাধন করা, তাই না? হ্যাঁ, এরই নাম হাজারি গুড়, এতই সহজ হাজারি গুড়। এই জন্যই তো এটার এত ডিমান্ড, হ্যাঁ, এত তাই demand। না? এই জন্যই এত চাহিদা, এবং দেশের বাইরেও এর এত সুনাম। এবং আমি শুনছিলাম যে এই হাজারি গুড়টা নাকি ব্রিটেনের রানী এলিজাবেথও খেয়েছিল, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, ঘটনা সত্য। রানী এলিজাবেথ খেয়েছিল, উনি খাওয়ার পরে এই যে পূর্ব ছিল 700 পুরুষ আগে, ওনার নাম ছিল মোহাম্মদ হাজারি। আচ্ছা, ওনাকে উনি একটা সিল দিয়েছিল এই গুড় খাওয়ার পরে, যে তোমার নামের পরে একটা সিল, তোমার নাম যে হাজারি, এই হাজারি পরে একটা সিল তোমার প্রয়োগ করে দিলাম। উনি একটা সিল দিয়েছিল সঙ্গে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে এই হাজারি নামটা হ্যাঁ। এসেছে, বা আজও বলি সেই হাজারি গুড়টা এখনো। তাহলে চলমান আছে। এই হাজারি গুড় যে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, এটাতে রানী এলিজাবেথের একটা বড় অবদান হ্যাঁ, রয়েছে, অবদান তাই না? আছে, অবশ্যই আছে। তার চেয়ে অবদান বেশি ছিল আপনার একটা সন্ন্যাসী। আচ্ছা, যখন মোহাম্মদ হাজারি নামে ছিল উনি, হ্যাঁ। তখন একটা সন্ন্যাসীর অনেকটা ইতিহাস। উনি একটা দোয়া করছিল, রস খেয়ে আশীর্বাদ করছিল যে এই
রস খাওয়ানোর পর উনি খুব খুশি হয়ে বলছিল এই তোমার যে রস থেকে ভালো গুড় কিছু গুড় হবে যা বাংলাদেশের আর কেউ পারবে না। আচ্ছা আচ্ছা, সেখান থেকে এই জিনিসগুলো এসেছে। এগুলো অনেক কিছু ইতিহাস আছে, আমি সেটা বলছি। হাজারী গুড়ের ইতিহাস এবং ঐতিহ্য যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আর অবাক হচ্ছিলাম কিভাবে রস থেকে এত সুন্দর গুড় তৈরি হওয়া সম্ভব, যার কালার কিংবা গন্ধে নেই কোনো কৃত্রিমত্তার ছোঁয়া। শুধুমাত্র প্রাকৃতিক উপায়েই এই গুড় যে তৈরি করা যায় সেটি নিজ চোখে না দেখলে আসলেই বিশ্বাস করাই অনেক কঠিন। মিজান ভাইয়ের পর এবার তার স্কুল পড়ুয়া ছেলে এই গুড় তৈরিতে অংশগ্রহণ করছে। প্রায় সময় পড়ালেখার পাশাপাশি সে তার বাবাকে সাহায্য করে থাকে। এটি আসলে তাদের পরিবারের এক ধরনের সংগ্রাম, যেই সংগ্রাম তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখার। দেখতে চাচ্ছি যে কেমন। অসাধ্যকে সাধন করা, এর নাম হাজারী গুড়। লোকসঙ্গীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর, এই সেই হাজারী গুড়। একটু নেন ভাই। সত্যি এটি অসাধ্যকে সাধন করায়। কিভাবে সম্ভব রস থেকে এত সুন্দর গুড় তৈরি হওয়া? প্রিয় দর্শক, এখনও কিন্তু হাজারী গুড় তৈরি শেষ হয়নি। এখন দ্বিতীয় ধাপে আবারও রস জাল করা হচ্ছে এবং প্রথম ধাপে যে গুড় তৈরির প্রথম প্রক্রিয়া সম্পন্ন হতে আপনারা দেখলেন, এখন কিন্তু দ্বিতীয়বার যে রসগুলো গরম করা হচ্ছে সেই রসগুলো আবারও কিন্তু ঢেলে দেওয়া হবে সেই প্রথম ধাপের গুড়ের সাথে। তবেই কিন্তু তৈরি হবে মানিকগঞ্জের সেই ঐতিহ্যবাহী হাজারী গুড়। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন এই রসগুলো কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে এবং এই রসগুলো আবারও ঢালা হচ্ছে সেই জ্বালায়, যেখানে আগে থেকেই কিছু গুড় প্রস্তুত করা হয়েছিল। আপনারা দেখছেন সেই প্রথম ধাপের গুড়ের সাথেই এই দ্বিতীয় ধাপের রসগুলোকেও এখন একসাথে মিক্সড করা হচ্ছে। এভাবেই দুই ধাপে মানিকগঞ্জের বিখ্যাত হাজারী গুড় তৈরি হয়। প্রথম ধাপে রস জাল করে ঘন করা হয় এবং সেটি এই জ্বালায় গুড় তৈরির কাছাকাছি পর্যায়ে নিয়ে গিয়ে আবারও দ্বিতীয় ধাপে যে বাকি রস থাকে সেটি ঘন করে এই গুড়ের সাথে মিক্সড করতে হয় এবং তারপর সেই দুই ধাপের যে গুড় থাকে সেটি একসাথে এই জ্বালায় কিন্তু আবারও প্রায় 20 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হয়। তখনই কিন্তু তৈরি হয় মানিকগঞ্জের বিখ্যাত সেই হাজারী গুড়, যার স্বাদ, গন্ধ এবং রং অনন্য। অন্য যে কোনো গুড়ের থেকে যে গুড় অনেক আলাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুড় তৈরি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন এই গুড়গুলোকে ঢেলে দেওয়া হবে এই বিশেষ ধরনের ছাঁচে, যাতে করে একটি নির্দিষ্ট আকার দেওয়া যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিজান ভাই সেই জ্বালাটি নিয়ে যাচ্ছে এবং এই ছাঁচের ভিতরে এই গুড়গুলো ঢেলে দিচ্ছে। এভাবে প্রায় 20 মিনিট এখানে রেখে দিতে হবে। তারপরে তৈরি হবে হাজারী গুড় এবং সব শেষে এই গুড়গুলোর ওপর এক বিশেষ ধরনের সিল মেরে দেওয়া হবে, যেখানে লেখা থাকবে হাজারী। এখন মোটামুটি সেই ভোর থেকে শুরু করে আজ এখন এই পর্যন্ত আমার গুড়ের প্রস্তুতি শেষ। এখন আরেকটি কাজ আছে, সেটা আমার যে কাঙ্ক্ষিত হাজারী সিলটা, এই সিলটা আমি গুড়ে দিলেই আমার মোটামুটি কাম বাজারজাতের মতো হয়ে যাবে, আর কি স্বয়ংসম্পন্ন হবে। এই সিলটা হাজারী পরিবারের সদস্য, ওনার নাম শামীম হাজারী, ওনার মাধ্যম থেকে এই সিলটা সংগ্রহ করতে হয়। আর আমাদের এই পুরোটাই হাজারী গুড় নিয়ন্ত্রণে রাখতেছে শামীম হাজারী। একটা পাত্রে আপনার 250 গ্রাম ওজন হবে, একবার পারফেক্ট। মোটামুটি আপনার 10 মিনিট পর 15 মিনিট পরে এই হাজারী সিলটা দিব, আর 15-20 মিনিট পর গুড়ে বাজারজাতের মতো হয়ে যাবে। হ্যাঁ, আজকে গুড় সীমিত 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 2.5 কেজি এরকম প্রতিদিন গুড় হয়। আজকে 3.5 কেজি গুড় হবে। 3 কেজি হয় নাই। সেই ভোর 5টা থেকে বেলা 10টা, দীর্ঘ 5 ঘন্টা পর আমরা দেখতে পেলাম হাজারী গুড় তৈরির শেষ প্রক্রিয়া, যেখানে এই হাজারী গুড়গুলোর ওপর মেরে দেওয়া হচ্ছে এক বিশেষ ধরনের ছিল।
যেখানে লেখা আছে হাজারি। এই অঞ্চলের শুধুমাত্র 30 জন গাছই এই বিশেষ ধরনের সিল পেয়ে থাকে, আর কেউ কিন্তু এই হাজারি গুড় তৈরির অনুমোদন পায় না, যা এই গুড়ের গুণ এবং মান রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে। গুড় তৈরি শেষ, এখন বাজারজাতকরণের পালা। এই দীর্ঘ এবং কষ্টসাধ্য প্রক্রিয়ার কারণেই হাজারি গুড়ের এত দাম, যা কেজি প্রতি বিক্রি হয়ে থাকে 1600 থেকে 2000 টাকায়। এটি শুধুমাত্র গুড় নয়, এটি একটি ঐতিহ্য এবং এক আবেগের নাম। আর এই দীর্ঘ অপেক্ষার পর কেউ যখন এই হাজারি গুড় হাতে পায়, তখন তার অনুভূতি বর্ণনা করা আসলেই কঠিন হয়ে যায়। তো আমি ইতিপূর্বে অনেকবার হাজারি গুড়ের কথা শুনেছি এবং বাজার থেকে নেওয়া হয়নি কখনো। তো আমার একটা ইচ্ছা ছিল যে হাজারি গুড় আমি দেখব কিভাবে তৈরি করে, নিজ চোখে দেখব, তারপরে এটা নিব। তো আমি ধামরাই থেকে আসছি বাইকে করে, খুব ভোরে 3-4 ঘন্টা এখানে অপেক্ষার পরে অবশেষে আমি হাতে পেলাম হাজারি গুড়। এখন খুবই ভালো লাগছে যে আমার হাতে চলে আসছে হাজারি গুড়। এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনেক ভোরে আসছি, তো ভোরে আসার পরে এইটার প্রক্রিয়াটা আমি নিজের চোখে দেখলাম। তারপরে ওনারা তৈরি করার পরে আমি খেয়ে একটু টেস্ট করে দেখলাম। তো তখন থেকেই খুব আগ্রহ ছিল যে আসলে কখন হাতে পাবো। তো অবশেষে আমি হাতে পেলাম, আমি খুবই খুশি, খুবই আনন্দিত। হাজারি গুড়ের চাহিদা বৃদ্ধি পেলেও দিনে দিনে কমে যাচ্ছে খেজুর গাছ। বিলুপ্ত হওয়ার শঙ্কা থেকেই মিজান ভাই তার আঙিনায় লাগিয়েছে বেশ কিছু খেজুর গাছ, যাতে করে এই হাজারি গুড়ের ঐতিহ্য টিকে থাকে যুগের পর যুগ। আমাদের দেশের গাছগুলো বিলুপ্তর দিকে, গাছ হারিয়ে গেছে। শত শত গাছ ছিল আমাদের এই বাড়িতেই, অনেক গাছ ছিল, গাছগুলো নেই এখন। এখন আমি আবার পুনরায় নতুন করে এই যে এই গাছগুলো লাগানোর চিন্তা চেতনা করতেছি, যে ভবিষ্যতে আমি না কাটি, আমার প্রজন্মে আরেকজন আসবে, সে কাটতে পারবে, যাতে আমাদের এই হাজারিগুলো ধরে রাখতে পারে। আমি আমার এই বাড়িতে এখন গাছ মোটামুটি 40টা মতো আছে। ধীরে ধীরে আমি এই গাছগুলো উঠি আবার কিছু কিছু জায়গায় লাগাম। আর এই গাছ এই লাগাইলে মোটামুটি 4 থেকে 5 বছর পরে আমি গাছগুলো আবার কাটার উপযোগী হয়ে যাবে। আমি চাই যে আমাদের মানিকগঞ্জের মানুষ, প্রত্যেকটা মানুষ এই খেজুর গাছ লাগাক। খেজুর গাছ লাগাইয়ে আমাদের এই হাজারি গুড় উৎপাদন একটু বাড়ানোর চিন্তা ভাবনা করুক। আমাদের মানিকগঞ্জের ব্র্যান্ড, মানিকগঞ্জের হাজারি গুড়, মানিকগঞ্জের সুনাম, মানিকগঞ্জের নাম, এটি যেন আমরা ধরে রাখতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পারি এগুলো ঠিক রাখতে, ঐতিহ্যটা। ভোর 5টায় যিনি আমাকে এই হাজারিপল্লীতে নিয়ে আসেন, তিনি এই হরিরামপুরেরই কৃতি সন্তান মোহাম্মদ আয়ুব আলী। তার প্রতি আমি কৃতজ্ঞ। হাজারি গুড় মানিকগঞ্জের একটা ঐতিহ্য। এটা অনেক বছর আগে থেকেই এই ঐতিহ্যটা চলে আসছে, বর্তমানেও আছে এবং আগামী ভবিষ্যতেও যাতে এই হাজারি গুড়টা সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, সেই প্রচেষ্টায় এরা কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের এই হাজারি গুড়ের স্বাদ, গন্ধ সবই অতুলনীয়। এটা আমরা ধরে রাখতে চাই। হাজারিপল্লী থেকে এখন আমরা ফিরছি মানিকগঞ্জের উদ্দেশ্যে, এবং এই ফিরতি পথেই আমরা আবারও গিয়েছিলাম মানিকগঞ্জের সেই বিখ্যাত ঝিটকা বাজারে, যেখানে এই অঞ্চলের গুড়গুলো বিক্রি হয়ে থাকে। এবং আমরা এই বাজারে গিয়ে কথা বলেছিলাম এই বাজারেরই একজন ব্যবসায়ীর সাথে, যিনি দীর্ঘদিন যাবৎ এই বাজারে গুড় বিক্রি করে থাকেন। তবে হাজারি গুড় এখন আসছে মার্কেটে, তবে আসলেও হাজারি গুড়টার যে চাহিদা, যে পরিমাণ গুড়ের দরকার, কিন্তু ওই পরিমাণ গুড় এখনো আসছে না। তবে সামনে হয়তো আসবো, কিন্তু কাস্টমারও তখন দিন যাইবো আর কাস্টমারও বাড়বো। তবে আমাদের এই গুড়টা চাহিদা অনুযায়ী আমরা মনে করেন কাস্টমারকে দিতে পারি না, মানে মালটা থাকে শর্ট। এই গুড়টা তো মনে করেন বানাইতে অনেক পরিশ্রম, এটা সবাই বানাইতেও পারে না। এটা বানাইতে হইলে অনেক ব্যয়বহুল, অনেক পরিশ্রম করতে হয়। আপনার আজ থেকে আরও 350 বছর আগের থেকেই আসছে। আসার পরে এটার যে সুস্বাদ, এত মজার গুড়, মনে করেন আপনার বাংলাদেশ আর কোথায়ও মনে করেন কেউ দিতে পারবো না এত স্বাদের গুড়। এই এত স্বাদের জন্যই মনে করেন এই সারা বাংলাদেশ বা বিদেশ মনে করেন সব জায়গার থেকেই মনে করেন আমাদের কাছে ফোন আসে
এই এত ভালো মানের জন্যই মনে করেন যে কাস্টমার এত চাহিদা মানের দিক দিয়ে। কিন্তু গুড় আছে বাজারে, অনেক গুড় পাওয়া যাবে, কিন্তু সবগুলো হাজারি না। কাগজ দিয়ে পেঁচানো থাকলে সাদা হইলে কিন্তু এটা হাজারি হইব না। হাজারির ভিতরে মনে করেন আপনার থাকতে বলো এই যে হাজারি সিল, এরকম হাজারি সিল থাকতে হইব, টিএম সিল। এই যে একটা করে গুড়, এই যে একটা করে বক্স, এই গুড়গুলো মনে করেন আপনারা দেখে নেবেন। মনে করেন আপনার বক্স ছাড়া, কার্টন ছাড়া এই গুড়গুলো নেবেন না। এটার মধ্যে কার্টন আছে, কার্টনের ভিতরেও হাজারি লেখা, আর টিএম সিল দেখে নেবেন। ঝিটকা বাজার থেকে আমরা ফিরছি মানিকগঞ্জের দিকে। আজকের সকালটা সত্যি অসাধারণ ছিল। আর এই ফিরতি পথেই আপনাদের বলে দিই কিভাবে আপনারা যাবেন হাজারীপল্লীতে। ঢাকা গাবতলী বাসস্ট্যান্ড থেকে 100 টাকা বাস ভাড়ায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে 60 টাকা সিএনজি ভাড়াতে পৌঁছে যাবেন ঝিটকা বাজারে। আর হাজারীপল্লী ঝিটকা বাজারের খুবই কাছে।